নমস্কার, পোস্টেইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। প্রত্যেক বছরই পুজোর আগে ক্লাবগুলোর সঙ্গে বা ক্লাবগুলোকে নিয়ে একটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তার পুজো অনুদান ঘোষণা করা হয়। লাস্ট 7 বছর ধরে প্রত্যেকবারই আমরা দেখেছি কিছু না কিছু টাকা তিনি অনুদান হিসাবে ঘোষণা করেন। শুরু হয়েছিল 2018 সাল থেকে, যদি মনে থাকেন সেবার প্রত্যেকটি ক্লাবকে 10,000 করে টাকা দেওয়া হতো। 2018-র পর 2025 এই টোটাল 7 বছরের মধ্যে প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে যে অনুদান দেন সেই পরিসংখ্যান যদি আমরা একটু বলি তাহলে হয়তো একটু হলেও অনেকে একটু চিন্তা থাকবে। আর আজ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 45,000 ক্লাবকে যে অনুদান ঘোষণা করেছেন সেটা হলো 1,10,000 টাকা করে। গত বছর সেটা ছিল 85,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা এবারে বেড়েছে। আর যদি একটু পরিসংখ্যান দেখাই, 2018 সাল থেকে 2025 সাল অবধি ঠিক কতগুলো টাকা অনুদান ছিল। 2018 ছিল 10,000 টাকা, 2019 25,000 টাকা, সে বছরও বেড়েছিল। 2020-21 50,000 টাকা, 2022 60,000 টাকা, 21-22 সবাই মনে আছে কোভিডের সময়, 2023 70,000 টাকা, 2024 85,000 টাকা অর্থাৎ লাস্ট ইয়ার। আর এবছর সেই অনুদান বেড়ে হলো 1,10,000 টাকা। অর্থাৎ পরিসংখ্যান বলছে এই 7 বছরে প্রায় 1100 গুণ টাকা বাড়ানো হয়েছে অনুদান খাতায় পুজো ক্লাবগুলিকে। আর যা নিয়ে রীতিমতন রাজনৈতিক চাপানুতো, রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। যেখানে সরকার বলছে আমাদের ডিএ দেওয়ার টাকা নেই অর্থ ভাণ্ডারে, 25% ডিএ দিতে গেলেই রাজকোষ খালি হয়ে যাবে, সেখানে কিন্তু এই পুজোর জন্য ক্লাবগুলোর অনুদান কিন্তু বেড়েই চলেছে। এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য যে বাজেট থাকে সেই বাজেটেও টাকা কিন্তু রাখতে পারছে না, কারণ রাজ্য সরকারের কোষাগারে টাকা নেই বলে। অর্থাৎ উন্নয়নমূলক কাজগুলো ইতিমধ্যে বন্ধ। লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই হচ্ছে বা হবে, কিন্তু উন্নয়নমূলক কাজ বন্ধ। ফলে একটা প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে, যা বিরোধীরা বলছে বলা ভালো, যে জনগণের করের টাকায় কেন এখনও ক্লাবগুলোকে এত টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। খুব স্বাভাবিক, কারণ এই মুহূর্তে আর কিছুদিন পরেই 2026-এর বিধানসভা নির্বাচন, যেখানে ইতিমধ্যেই আমরা জানি যে বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে, এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা পড়ে গিয়েছে। বাংলায় তো বেশি, এখানে বাংলার আবেগ, বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন। আর বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে। এই প্রেক্ষাপটে আবার এই অনুদানের বিষয়টা এসে যাওয়ায় আর একটু নতুন রাজনৈতিক রং এসে পৌঁছালো। আমরা শুরু করব আজকের এই টপিক নিয়ে বা সাবজেক্ট নিয়ে। আলোচনা শুরু করার আগে আমি আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন টিএমসি কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল। কেতন, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অনলাইনে বিজেপির মুখপাত্র রিমা ব্যানার্জি। রিমা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। একটু পরেই আমার সঙ্গে যোগ দেবেন আমাদের আরও একজন গেস্ট, সিপিআইএম মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ এলেই আমি আপনার সঙ্গে আলাপ করে দেবো। তো শুরুতেই আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন ক্লাবগুলোর উদ্দেশ্যে, যে কীভাবে অনুদান দেওয়া উচিত তাদের কাছেই প্রথম জানতে চাওয়া হয়েছিল ক্লাব কর্তাদের কাছে, এবং তারপর তিনি ঘোষণা করে দেন। শুধু এই অনুদান 1,10,000 টাকা দেওয়া হচ্ছে তা নয়, সেখানে কিন্তু ইলেকট্রিসিটিও 80% টাকা ফি মকুব করা হয়েছে। ফায়ার লাইসেন্সের ফিও মকুব করা হয়েছে। অর্থাৎ যারা পুজো করবেন তাদের কিন্তু ক্লাবগুলোর দিক থেকে অনেকগুলো দিকেই ছাড় আছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে এবারে যে 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো, রাজ্য সরকারের কাছে সেই টাকা আদৌ আছে তো? থাকলে সেই টাকা কোথা থেকে আসছে? জনগণের টাকা নয় তো? তো শুরুতেই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাব। আচ্ছা, দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো?
পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সে হেল্পটা যেন হয়। একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী পুজো অনুদান ঘোষণার পরেও কিন্তু পাল্টা প্রতিক্রিয়া চলে এসেছে বিজেপির তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু গোটা বিষয়টা কি কটাক্ষ করতে ছাড়েননি। কি বলেছেন একবার শোনা যাবে। দেখুন, মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন দেবী দুর্গা বাংলায় আসবেন, ঠিক সময় কৈলাস থেকে তিনি নেমে আসবেন। আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গাপুজো হবে, টাকা যদি না দেন তাহলেও দুর্গাপুজো হবে। একদিকে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে বলছেন যে তিনি দিয়ে দিতে পারবেন না, নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছে, এখন আর টাকা নেই, করা যাবে না। কিন্তু 200 কোটি টাকা খরচা করে মানুষের দেহ করের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে, আর দুর্গাপুজোয় এ ধরনের হরিল লুট চলেছে। যে টাকা কার টাকা? মানুষের টাকা, মানুষের কষ্টার্জিত টাকা, যে টাকা তারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছে, সেই টাকা। সরকারের কাজ পুজোয় অনুদান দেওয়া নয়। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলাম। আমি প্রথম প্রশ্ন রাখবো রাজবাবুর কাছে। রাজবাবু, সত্যি তো যে বিরোধীরা যে প্রশ্নগুলো তুলছে, যেখানে সরকার কোর্টে হলফনামা দিয়ে বলছে আমাদের কোষাগারে এত টাকা নেই, আমরা দিয়ে দিতে পারবো না, যেখানে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং বলছেন যে উন্নয়নের জন্য খাতে যে বাজেট বরাদ্দ হয়েছে এই মুহূর্তে সেই টাকা নেই, আমরা উন্নয়নের কাজ করতে পারছি না, তারপরে কেন হঠাৎ করে ভোটের আগে এরকম একটা ভেট দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে? 45,000 ক্লাব, যদি 45,000 ক্লাবকে 1,10,000 টাকা করে দেওয়া হয়, তাহলে সেটা দাঁড়ায় প্রায় 450 কোটি টাকা। আর পরিসংখ্যান আপনি দেখলেন লাস্ট 7 বছরে 1100 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্লাবগুলোর প্রতি অবশ্যই দুর্গাপুজো করেন, দুর্গাপুজোর যারা ছোটো ছোটো ক্লাব রয়েছে তাদের কাছে এই বাজেট বা অনুদান সত্যিই তাদের পক্ষে খুব সাহায্য করবে। কিন্তু যখন রাজ্যের উন্নয়ন হচ্ছে না, রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দিয়ে পাচ্ছে না, সেখানে সেই বাজেটটা পুজো অনুদানে না দিয়ে সরকারি কর্মচারী বা রাজ্যের উন্নয়নে খরচা করলে ভালো হতো না? বিরোধীরা তো প্রশ্ন তুলবেই, আর তুলছেই, কারণ সামনে নির্বাচন। কোথাও তো ঘুরে মনে হচ্ছে যে এই ক্লাবগুলোকে এই অনুদান দিয়ে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না। তো কি বলছেন রাজবাবু? দেখুন, প্রথম কথা, দুর্গাপুজো, পশ্চিমবাংলার এই দুর্গাপুজোটাকে কেন্দ্র করে কয়েক কোটি মানুষ এই দুর্গাপুজোর সিজনে ব্যবসা করে সারা বছর তাদের সংসার চলে। বস্ত্রশিল্প, ছোট ছোট যে হাতের যে ডিজাইন করা বিভিন্ন রকম জুয়েলারি, গার্মেন্টস, বিভিন্ন টাইপের যে ছোট ছোট শিল্পগুলো রয়েছে, যারা কিন্তু এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই তাদের ব্যবসাটা মূলত চলে। তাঁত শিল্পটাও কিন্তু দুর্গাপুজোর ওপরই চাঙ্গা থাকে সারা বছর। এই দুর্গাপুজোটাকে যত বেশি উৎসাহিত করা যাবে, তত বেশি মানুষের একটা কর্মসংস্থানের সমাধান হবে। যে এখানে কোটি কোটি মানুষ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের একটা আর্থিক উপার্জন হয়। গড়িয়াহাটে মোড় থেকে হাতিবাগান, শ্যামবাজার, প্রত্যেকটা জায়গায় দোকানদার, ব্যবসাদার যেভাবে তাদের বেচাকেনা হয়। এইবার বলছি এই যে জিনিসটা ঠিক, এবার হচ্ছে যে এই পুজোগুলো কারা উদ্যোক্তা, কারা কারা হয়? ক্লাবগুলো হয়। অনেক সময় ক্লাবগুলো ছোট ছোট যে পাড়ার যেগুলো ক্লাবগুলো, পাড়ার যে পুজোগুলো, সেই পুজোগুলো আর্থিক কষ্ট থাকার জন্য অনেক সময় পুজোটা তারা করতে পারে না। অর্থাৎ পুজো, বাংলার যে দুর্গা পুজো, বাংলার যে দুর্গা, সেটা একটা সারা বিশ্ব রেকর্ড, সারা বিশ্ব দরবারে পুরস্কার ছিনিয়ে এনেছে এই দুর্গা পুজো। তাহলে সেই দুর্গা পুজোটা যেহেতু বাঙালির ঐতিহ্য এবং বাংলার একটা প্রাচীন
প্রাচীনতম একটা পুজো, সেই পুজোটাকে টিকিয়ে রাখা বেশি পরিমাণের পুজো যদি হয় তাহলে বাংলার সংস্কৃতিকে সারা পৃথিবীর দরজায় কাছে গিয়ে পৌঁছে দেবে। নাম্বার ওয়ান কর্মসংস্থান, আমি সেটা নিয়ে বাংলার সংস্কৃতি, আমি দ্বিতীয় হচ্ছে বাংলা সংস্কৃতি বা দুর্গাপূজনের প্রশ্ন তুলছি। আমি বলছি এই এবার সময়ে দিয়ে সরকারের কাছে যখন টাকা নেই তখন সেই টাকাটা কেন ক্লাবগুলোকে অনুদান হিসেবে দেওয়া হচ্ছে? এবার সরকার নিজে বলছে টাকা নেই, দিয়ে দিতে পারছি না। যারা ডিএর গল্প বলছে, যাদের ডিএ চাই গুটি কয়েক লোক, যদি 100টা সরকারি কর্মচারী থাকে তার মধ্যে থেকে 5 জন মানে শতকরা 5% লোক যারা ডিএর জন্য আন্দোলন করছে, ডিএর জন্য ওখানে একটা ছাতা টাঙিয়ে বসে আছে দীর্ঘদিন আন্দোলন করছে, যারা বলছি এবার সরকারি যারা কর্মচারী তারা বেতন পায়, এবং যে বেতন যেভাবে বেতন বৃদ্ধি হয়েছে 2011 সাল থেকে 2020 সালে যেভাবে বেতন বৃদ্ধি হয়েছে তাতে করে ডিএ ইনক্লুড করে সেই বেতন বৃদ্ধিটা অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে বেতন বেশি। আপনি জানেন তো এখন কত শতাংশ পিছিয়ে আছে কেন্দ্রীয় ডিএর সঙ্গে রাজ্যের ডিএর সাথে? আমি বলছি না, এই বেতনের সাথে কম্পেয়ার করুন। বিজেপি শাসিত রাজ্যে একজন সরকারি কর্মচারী কত বেতন পায়, আর এই পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারী কত বেতন পায়? ডিএটা যে ডিএর গল্পটা বলা হচ্ছে এটা একটা অনুদান। রাজ্য সরকার মনে করলে দিয়ে দেবে, রাজ্য সরকারের যদি সামর্থ্য থাকে দিয়ে দেবে, না থাকলে দেবে না। এটা সুপ্রিম কোর্টের 2008, 2014, 2017, 2020 অনেক রায় আছে যে বিজেপি শাসিত, বর্তমান যে বিজেপি শাসিত রাজ্যগুলো সেই সময় তো তারা মামলা করে তারা কিন্তু জয়লাভ করেছে, এবং সুপ্রিম কোর্ট এই ডিএ রাজ্য সরকারের ফেভারে অনেক রায় দিয়েছে। তাহলে এরা ডিএ কি বলছে যে আমাদেরকে তোমরা আরো টাকা দাও। আমি বলছি যে খুব ভালো তো, কিন্তু আপনি তো পরিসংখ্যান দেখলেন 1100 গুণ বেড়েছে 7 বছরে। ভালো কথা তো, 10,000 এটা ভালো জিনিস। 7 বছরে 1,10,000। তাহলে আজকে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে ফুপা, খালা, বেগম এই সমস্ত বলে কটূক্তি করতো, আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের জন্য যেমন দেয়, আবার পুজো কমিটির জন্য দেয়। নিরপেক্ষ সরকার একমাত্র ভারতবর্ষে। বিরোধী দল থেকে যদি এটা বলা হয় তাহলে আপনারা তো সেই ধর্মীয় জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, হিন্দুদের জন্য দুর্গাপুজো, তার জন্য অনুদান বাড়িয়ে দেওয়া হলো। নিরপেক্ষ জায়গা থেকে ইমামদের যেমন দিচ্ছে, হজে যেমন দিচ্ছে, তেমন হিন্দুদের দুর্গাপুজোতে দিচ্ছে। নিরপেক্ষ সরকার সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলায় আছে, ভারতবর্ষে কোনো রাজ্য পাবেন না এরকম নিরপেক্ষ। আপনি বলছেন যে সরকার কোনো ভুল করছে না, সরকার সচেতনভাবেই অনুদানের টাকা দিচ্ছে। আমি আজকে এই অনুদান ঘোষণা হওয়ার পরে যে প্রশ্নগুলো সবার সামনে আসছে বা উঠে আসছে সেটা হচ্ছে যে সামনেই ভোটের আগে এটা কোনো ভেট হলো না তো, 1। 2, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে না পারার কারণ হিসেবে বলা হয়েছে যে রাজকোষে টাকা নেই, হলফনামা দিয়ে বলা হয়েছে আমরা দিতে পারবো না। 2, 3 হচ্ছে উন্নয়নের যে কাজ সমস্ত বন্ধ, টাকা নেই বলে। কিন্তু দেখা যাচ্ছে যে অনুদানের ক্ষেত্রে সরকারের কাছে টাকা আছে। কিভাবে দেখছেন? আমি সর্বপ্রথম এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন বাকি রাজনৈতিক দলের যারা এখানে প্রতিনিধি আছে তাদেরকেও এই কথার প্রতি একটু আলোকপাত করব আমি, যে আজকে যখন মাননীয়া টাকাটা বাড়ালেন 85 থেকে তিনি 1,10,000 করলেন, তিনি মানুষকে যেভাবে বললেন দেখে মনে হলো একটা সিনেমেটিক এখানে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে উনি যেন পশ্চিমবাংলার বলি লাগাচ্ছেন। ঠিক যেরকম ভাবে অকশনে দেয় ঠিক সেরকম ভাবে তিনি মানুষের ভবিষ্যৎটাও এখানে অকশন করছিলেন। 70 দেব, 80 দেব, 90, 95, 1,00,000, 1,10,000, আচ্ছা চলো 1,10,000 দেবো। কিন্তু আমি এখানে প্রশ্ন রাখছি আপনার কাছে, দেখবেন আমরা যখন মানে বাচ্চাদেরকে কোনো ছোটবেলায় বাচ্চারা কাঁদতো, কিছু অন্যায় করে ফেলতো, বাবা মারা বকতো, তখন যখন বাচ্চারা মুখ ফুলিয়ে থাকতো তখন তাদের আয় তোকে একটা চকলেট হাতে ধরিয়ে দিচ্ছে। ঠিক সেই রকম ভাবে দেখুন উনি কিন্তু মানুষকে ঠিক ভুলিয়ে রাখার মতো, মানে আপনি বেশি পুরোনো দিকে যাব না, আমি 2014 থেকেও যদি আসি, WBSSCর চাকরি চুরি থেকে শুরু করে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নগদ টাকা, সোনা, বিদেশি মুদ্রা, তারপরে আপনি সুপ্রিম কোর্ট রায় দিল, সেখানে 24,000 লোকের চাকরি বাতিল হলো, PDS এর রেশন চুরি স্ক্যাম, গরু পাচার, আপনি সিন্ডিকেট, মানে এত কিছুতে ভরে গেছে। এখন মানুষকে কি দিয়ে কি প্রলোভনে আটকে রাখা যেতে পারে, সেই একটাই প্রলোভন যেটা তার মাথায় ঢোকে, যেটার জন্য তিনি এক সময় বলেছিলেন বেঙ্গল মিন্স বিজনেস। তাই তিনি বাড়ি থেকে বেরোলে পরে ঠিক যেদিকে চোখ যায়, আমফানে গাছের দিকে চোখ গেলে গাছ বিক্রি করে দাও, বিল্ডিং এর দিকে চোখ গেলে বিল্ডিং এর সিমেন্ট বালি চুরি করে দাও, মানে কোনো কিছু রাস্তা, আজকে আমি বলছি বর্ষাকালে আমরা এখানে যখন দাঁড়িয়েছি খুব খারাপ, চলা যাচ্ছে না,
সড়কের যা অবস্থা, আপনাকে আমি খুব মানে খুব ইতিমধ্যে আমি আজকেই ট্রাভেল করে এসেছি, আমি বলবো কেউ যদি জীবনানন্দ সেতুর উপর দিয়ে যায় যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ঢাকুরিয়া ব্রিজের উপর দিয়ে কেউ যদি যায় সেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কোনো কিছু শুধু মেরামতির কাজ কলকাতা নেই। শহর নয়, আচ্ছা, মফস্বলেও বিভিন্ন জায়গা থেকে যে ছবি আমি আমাদের আমি কাছে আসছে। আসছিলাম, হ্যাঁ মানে সেটা তো ছেড়েই দিন, গ্রাম বাংলার মানুষ। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান তো এখনো আমরা দেখছি, ঘাটাল মাস্টার প্ল্যান কি সুন্দর হয়েছে, ঘাটাল কি সুন্দর লন্ডন হয়ে গেছে, মা ব্রিজও লন্ডন হয়ে গেছে। আচ্ছা, সাধারণ সুন্দরবনে তিনি বললেন যে না আমরা অত্যাধুনিক বাঁধ আটকানোর মতন অনেক প্ল্যানিং করব, ঠিক আছে, সব কিছু ভুলে গিয়ে তার মনে হলো যে মা দুর্গা মা দুর্গা মা দুর্গা, এই দুর্গতি নাশিনী কি সত্যিই ছেড়ে দেবেন মানুষের এই দুঃখ, এই পীড়াকে, যেখানে অভয়া কোনো রকম ভাবে জাস্টিস পায় না, মেয়েদের সুরক্ষা নেই। আচ্ছা, সুরক্ষার কথাটা কেন তুললাম আপনাদের প্রশ্ন আসতে পারে, এই জন্যই তুলছি যে আজকে এই টাকার একটা অংশ যদি আগের থেকে হসপিটালে ক্যামেরা, একটা রেস্ট রুম, ঠিক মতন বাথরুম এগুলো করার জন্য ব্যবহার করা হতো, তাহলে কোর্টের থেকে রায়ের জন্য অপেক্ষা করতে হতো না। আজকে যদি সরকারি স্কুলগুলোকে চালানো হতো, তাহলে মধ্যম বর্গ নিম্ন বর্গের যারা মানুষরা রয়েছে আজকে তারা এডুকেশনের জন্য এই প্রাইভেট স্কুলগুলোতে যে হারে টাকা পয়সা দিয়ে তারা ছেলেমেয়েদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য পড়াচ্ছে, তারা সরকারি স্কুলে তাদের পাঠাতে পারতো। শুধু ডিম ভাত, মিড ডে মিল এইটার অপেক্ষা করতাম না। ধরুন মিড ডে মিলটাও একটা স্ক্যামের মধ্যে পরিণত হয়েছে, সেখানেও খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। আচ্ছা, আমি টিচারের কাছে চলে যাচ্ছি, এডুকেশনের জন্য টিচার ট্রেনিং, তিনি তো কর্মশ্রী শুরু করেছিলেন, যেখানে টিচারদেরকে নিয়ে সেখানে একটা ভালো উন্নত মানের একটা চিকিৎসা বলছি সরি, সেখানে প্রশিক্ষণ দিতে পারতেন, যাতে সেই শিক্ষার্থীরা আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের ছোট ছোট ছেলে মেয়েকে ভালো শিক্ষার দিকে ঠেলে দিতে পারতেন। এইগুলোর প্রতি কেন খরচা করা হলো না? আজকে মনে হলো, দেখুন আমি শ্রমিকদের কথায় একটা কথায় এগ্রি করে বলছি, সেখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, দুর্গাপুজো আগেও হতো, দুর্গাপুজো এখনো হচ্ছে, দুর্গাপুজো আমি আপনি না থাকলেও হবে। আমি 1,00,000, 1,10,000, কারণ দেখুন এই ক্লাবগুলো হচ্ছে এই ঠিক যেরকম প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ক্লাব হচ্ছে মানুষের সাথে জনসংযোগের একটি জায়গা। মানুষ নিজের কর্মস্থান থেকে সবকিছু থেকে ফিরে এসে, বাঙালি মানুষ পাড়া ঠিক, এখানে ঠিক। পাড়ায় পাড়ায় তাদের ক্লাবে তাদের সব জায়গায় আড্ডা দেয়। তাই জন্য এই ক্লাবগুলোকে যদি কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে আগামী দিনে এই টাকার অনুদানের বদলে তাদের কিন্তু গলাটা চেপে ধরে বুথগুলোর প্রতি কিন্তু তারা কিন্তু সেই একই কাজ মানে করবে। সেই ঘুরে ফিরে আমরা ভোটের রাজনীতি চলে আসি, আমরা যা বুঝতেই পারলাম, তার মানে কোথাও না কোথাও একটা হিডেন এজেন্ডা আছে আজকে এই আজকে অনুদানগুলো যদি দেওয়ার জন্য। হস্তশিল্প এবং জামা বেশ, কাপড় এবং এগুলো বেশ। টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য মাননীয় এতটাই চিন্তা করেছিলেন, তো তিনি এত বিদেশ বিভূতিতে যান, তো সেখানে যখন এত মানুষ তাকে ডাকে, তাহলে তিনি যেরকম পর্যটনের চিন্তা করছেন, তিনি তেমনি এখানে ক্রয় বিক্রয়ের কথাও চিন্তা করতে ঠিক, পারছেন, ঠিক, 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 আমদানি ঠিক। রপ্তানির কথাও চিন্তা ঠিক করতে ঠিক আসবো পারছেন। রিমা দেবী, আসবো রিমা দেবী, আপনার বক্তব্য আমি 1,10,000 টাকা আপনার দেওয়ার বক্তব্য দরকার ছিল না। আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি বাকি বক্তাদের কাছে যেতে হবে। আমার সঙ্গে এই মধ্যে যোগ দিয়েছেন সিপিআই এর মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ দা, আপনাকে স্বাগত। পরের প্রশ্ন রিতেশদার কাছে, আমি কেতন তোমার কাছে আছি। রিতেশদা, যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনুদানের এই মাত্রা, আমরা কিছুক্ষণ আগে আমি পরিসংখ্যান দেখালাম যে লাস্ট 7 বছরে প্রায় 1100 গুণ বেড়ে গেছে। এবং কিছুটা রিমা দেবী বলার চেষ্টা করছিল যে কেন এই অনুদানটা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ক্লাবগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখা, সামনে ভোট, এবং কোথাও মনে হচ্ছে সেই মধ্যে ভোটের আগে একটা ভেট হিসাবে এটাকে চিহ্নিত করা উচিত। যে অনুদান দেওয়া খারাপ এটা আমরা কখনোই বলছি না, কিন্তু যখন কোষাগারে টাকা নেই, তখন উন্নয়নের কাজ হচ্ছে না, দিয়ে দেওয়া যাচ্ছে না, তা সত্ত্বেও অনুদানে কোনো রকম ব্যাহত হচ্ছে না অনুদানের টাকার দিকে, তখনই তো কোথাও না কোথাও মনে হচ্ছে পিছনে একটা হিডেন এজেন্ডা আছে। তো এটা মানুষ তো নিশ্চয়ই কোথাও না কোথাও একটা পারসেপশন গ্রো করছেই যে কেন এই মুহূর্তে এই অনুদানের টাকা বাড়ানো হলো। বুঝতে পারলাম না, দেখো, খুব ভালো জিনিস যে অনুদানের টাকা বাড়ছে, এটা নিয়ে আমাদের অসুবিধা নেই। এবং এই অনুদানের টাকা বাজেটে কিন্তু শো করা হয়নি, অর্থাৎ প্ল্যান্ড বাজেটের এই টাকাটা অংশ নয়, এটা আনপ্ল্যান্ড বাজেটের মধ্যে এই টাকাটার অংশ। এক, দুই হচ্ছে যে প্রদীপের তলায় অন্ধকার, তো আসল জিনিসটা কিন্তু তোমরা কেউ জানো না। টাকা উনি ক্লাব বা কমিটিতে দিচ্ছে, যদি কোনো একটা ক্লাব বা কমিটি যদি বলে আমি এই টাকা নেব না, তার উপরে যে নির্মম অত্যাচার হবে সেটার কথা তোমরা জানো না। একটা কমিটি বলেছিল যে আমি এই টাকা নেব না, পুলিশ বলেছে যে আপনার অঞ্চলের যতজন মানুষ এই পুজো কমিটির সাথে যুক্ত প্রত্যেকের নাম ঠিকানা দিয়ে সই করে নিয়ে আসুন যে তারা টাকা নেবে না। দুই, যদি এর মধ্যে আপনারা যদি টাকা না নেন তাহলে ইলেকট্রিকের ছাড় পাবেন না। তিন, এই যদি টাকা না নেন, ইলেকট্রিক যদি মাঝ রাস্তায় চলে যায় তাহলে কিন্তু আপনি আমাদের দোষারোপ করবেন না। চার হচ্ছে পাড়ার কাউন্সিলর, মানে এখন তো
কাউন্সিলর থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান থেকে সবাই তো শাসক দলের লোক, তাদের চোখ হুমকি, আচ্ছা তোমাদের ঠিক আছে দেখে নেব, এইভাবে যদি টাকা না নাও তাহলে এই প্রতিদান হবে। অর্থাৎ টাকা তোমাকে চাইলেও নিতে হবে। অভয়ার মৃত্যুর ক্ষেত্রে গত বছর বহু পুজো কমিটি বলেছে আমরা টাকা নেব না, এবং টাকা তারা নেয়নি। বহু কমিটি আছে যারা মেরুদণ্ড সোজা করে বলেছে আমরা টাকা ছোবো না, তাদের উপরে অত্যাচার হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি চাইলে বলো, আমি এক একটা পুজো কমিটির নাম বলে দেবো তাদের উপরে কি কি অত্যাচার হয়েছে। তাহলে এই টাকাটা নিতে হবে কেন? নিতে হবে এই কারণেই যে এটা প্রমাণ করতে হবে যে এই তৃণমূলের সরকার চেষ্টা করছে মানুষকে আরও বেশি ধর্মীয় ভাবাবেগের মধ্যে দিয়ে ঢুকে রাখার। তারা কিন্তু একবারও বলছে না সারের দামের ক্ষেত্রে ভর্তুকি দেবে কিনা। এই টাকা দিয়ে যদি সারের দামে ভর্তুকি দিত, কৃষক তাহলে কিন্তু অনেক বেশি খেয়ে পড়ে বাঁচতে পারত। বিদ্যুতের দামে যদি ভর্তুকি দিত, তাহলে যে জল পাম্প করছে কৃষক তার সারচার্জ কমতো, অর্থাৎ ফসলের দাম কমতো। ফসলের দামের ক্ষেত্রে কৃষকের তাহলে সেভিংস হতো। সেভিংস হলে কৃষক কিন্তু সারা বছর ধরে সেই সেভিংসের টাকায় খেতে পারত। দুইটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কেন বলছে না যে এই টাকা দিয়ে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ তৈরি করে দেওয়া হবে? যেখানে যেখানে যে যার কাজ করতে পারো সেখানে দাঁড়িয়ে এই টাকা অনুদান হিসেবে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা প্রোডাকশন ইউনিট তৈরি করো। অর্থাৎ এই সরকার চাইছে যে তুমি প্রোডাক্টিভিটিতে যাবে না, তোমাকে বাড়িতে আমি টাকা পৌঁছে দেবো, সেই টাকা দিয়ে তুমি মোচ্ছব করো, কিন্তু প্রশ্ন করতে পারবে না। কেন প্রশ্ন করতে পারবে না? কেননা তুমি যদি শিক্ষিত হও, তুমি প্রশ্ন করা শুরু করবে। প্রশ্ন করা শুরু করলে সরকারের যে চুরি, তার উপরে তুমি বলো তো ইলেকট্রিকের ক্ষেত্রে সিএসসি ইলেকট্রিকের ক্ষেত্রে কত দাম বেড়েছে? তুমি পুজোতে ছাড় দিচ্ছ ইলেকট্রিকে, আর সারা বছর ধরে যে মানুষটা পুজোর সাথে মানে সরাসরিভাবে কোনোভাবে যুক্ত নয়, সেই মানুষকেও কিন্তু ইলেকট্রিকের সারচার্জ বাড়লে তার পয়সা কিন্তু সেই গরিব মানুষকে দিতে হবে। সে যদি সিএসসির অফিস বা বিদ্যুৎ পর্ষদের অফিসে গিয়ে বলে যে দাদা আমি এবার পাচ্ছি না, সে বলবে যে আগে মিটারের টাকা দিন, তারপরে গিয়ে আপনার বিল নিয়ে চিন্তা করব। কোথাও তাহলে এই হচ্ছে যে তুমি যদি এমনকি আরো একটা জিনিস দেখো, এই যে সরকার কেন কোল্ড স্টোরেজ তৈরি করবে না? এই টাকায় তো কয়েকটা কোল্ড স্টোরেজ তৈরি হতো। অর্থাৎ তুমি যদি এই কোল্ড স্টোরেজ তৈরি হতো বা কোল্ড স্টোরেজ ভাড়া নাও, কেন বলছি, এই যে হোলসেল মার্কেটে দেখবে যখন দাম বাড়ে তখন ওই একটা কিছু কমিটি আছে না, তারা ঘুরে বেড়ায় যখন দাম বাড়ে। কিন্তু যখন ফলন উঠছে, কৃষক যখন সেই ফলন বাজারে বিক্রি করতে যাচ্ছে, তখন সবজি মন্ডিগুলো বন্ধ, তারা ওই ফলন নিয়ে বাড়ি ফিরতে পারছে না। তারা ওখানে ফোরেদের হাতে যা দাম পাচ্ছে, কারণ তার কাছে তো কোল্ড স্টোরেজ নেই, সে তো ওটাকে নিয়ে রাখতে পারবে না বাড়িতে, সে সেই ফলনকে কোনো রকমে ফোরেদের হাতে বিক্রি করে দিয়ে আসছে। অর্থাৎ কৃষক সে প্রতিনিয়ত মরে যাচ্ছে। অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলার চেষ্টা করলো যে আমাদের এই রাজ্যে কোথায় কোথায় আমি উত্তর দিয়ে একটু আমি 10 সেকেন্ডে। রিতেশ দা বলছে যে সমস্ত পুজো কমিটিগুলো টাকা না নেয় তাদের উপরে চরম অত্যাচার হয়। আমি রিতেশ দাকে বলি, যারা টাকা সবাই চাইলে পায় না, টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয়। যদি না নেওয়ার হয়, আবেদনটা কেন করতে হয়? প্রত্যেকটা ক্লাবকে আবেদন করতে হয়। আবেদন ছাড়া কোনোদিন অনুদান পাওয়া যায় না। লোকাল থানার এসডিওর কাছে আবেদনের পরে টাকা যায়, এমনি আবেদন হয় না। আপনি ক্লাবের সাথে যারা যুক্ত, যারা এখন এই খবর দেখছে, তারা জানে যে এই টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয়। আবেদন করার পরে তবে টাকা আসে, বিনা আবেদনে মিটিং করে বলছে যে টাকা নিয়ে যাবে বলে সেই জায়গার পরিসংখ্যান দেখা হয়, সেই জায়গাটাকে ভালো করে আগে যদি তুমি না সাজিয়ে দিয়েছো, তাহলে পরদিন সে টাকাও ফেরত যাবে। এছাড়া কমিটিকেও এটা বড় প্রশ্ন, টাকাটা কিভাবে দেওয়া হয়? সাধারণ মানুষ থাকে, আর এই দুটো লোক ডিসিশন নেবে যে আমি এই ক্লাবের টাকা নেব না, বাকি মানুষ এখানেও অনেক প্রশ্ন আছে। আবেদন করলেই টাকা দেওয়া হবে আর আবেদন না করলে টাকা দেওয়া হবে না, এই ডিভিশনটা কোথাও নেই। সব মানুষ যারা পুজো কমিটি করে, যারা মানে তোমার বড় বড় পুজো কমিটিও করেছে, এমনকি শারদ সম্মানও হয়েছে, তারা এই রাজ্য সরকারের 70 টাকার চলছে। আমি কেতনের কাছে বেশ কেতনের কাছে কেতন মানুষের দরজায়, ঘরের দুয়ারে এবং পাড়ায় সমাধান। রাজু দাস কেতন এই অনুদান কোথাও কি মনে হয়, বেশ আসছি কেতন, কোথাও মনে হয় এই অনুদানের সঙ্গে একেবারে সরাসরি রাজনৈতিক যোগ রয়েছে? শুধুমাত্র এটা অনুদান নয়, পুজোর অনুদান নয়, এর পিছনে আরো কোনো বড় হিডেন এজেন্ডা রয়েছে, নাহলে এই 7 বছরে 1100 গুণ এই টাকার সংখ্যাটা বাড়তো না, টাকার পরিমাণ বাড়তো না। না, একেবারেই রাজনীতি, মানে কোনো হিডেন রাজনীতি না, একেবারে ওপেন রাজনীতি। আমরা এতদিনে তো মাননীয়কে চিনেছি যে মাননীয়ের একটাই নীতি হচ্ছে, সেটা হচ্ছে যে কোথায় টাকা খরচা করলে রাজ্যের ভবিষ্যৎ হবে, কোথায়
টাকা খরচা করলে যুবকদের ভবিষ্যৎ হবে, কোথায় টাকা খরচা করলে রাজ্যের উন্নয়ন হবে, কোথায় খরচা করলে রাজ্যের একটা অর্থনৈতিক একটা কাঠামো তৈরি হবে, সেসব দেখেন না। মাননীয় দেখার জায়গা হচ্ছে কোথায় টাকা খরচা হলে ভোটে ফায়দা হবে। তো অনুদান দিলে ভোটে ফায়দা হবে, ক্লাবগুলোকে দেব, ভোটে ফায়দা হবে। এবার এখানে দেখার বিষয় হচ্ছে যে দুর্গাপুজো, আমাদের বাংলা দুর্গাপুজো একেবারে হচ্ছে সমার্থক শব্দ, যুগ যুগ ধরে হয়ে এসছে, যুগ যুগ ধরে হবে। এটা যে আমি নিজেকে এই না অধ্যত্ত যে সরকার মানে আমি এসে দিয়ে মানে আমার টাকায় দুর্গাপুজো হচ্ছে এমন তো, মানে এটা কেমন একটা। আর যে আমার বিজেপির বোন বলছিলেন যে কেমন ভাবে করে উনি টাকাটা দিচ্ছেন, ঠিকই তো, মানে ওইভাবে দুর্গাপূজা নিয়ে আপনি বলছেন যে টাকা দিচ্ছেন আর এমন ভাবে মানে নিলামি করছেন যেমন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের দিদি তো অনেক ক্ষেত্রেই মোদিজির কাছ থেকে অনেক কিছুই শিখেছেন বা অনুসরণ করার চেষ্টা করেন। এই যে টাকার যে বলি লাগানোর যে স্টাইলটা দিয়ে আমার বিহার ইলেকশনের মোদিজির ওই স্টাইলটা ঠিক মনে পড়ে গেল। মনে হচ্ছে যে ওই মোদিজির ভিডিও দেখেই একেবারে মমতা দেবী একদম প্র্যাকটিস করে এসছেন। যে বিহারে সম্ভবত 2015 ইলেকশনে উনি গেছিলেন যে বিহারকে বিশেষ প্যাকেজ দেবো, কত দেবো, 50 দেবো না 60 দেবো, 70 দেবো না 80 দেবো, দিলাম 1,25,000 কোটি দিলাম। এই ঠিক একই স্টাইলে দেখলাম আজকে যে আমাদের মমতা ব্যানার্জি দিয়েছেন। তো সেটা যেরকম বিহারের মানুষের বা জনগণের একটা অপমান ছিল, আমি মনে করি এইভাবে টাকা দেওয়াটা এটা মানে আমাদের বাঙালিকে অপমান হলো, দুর্গাপূজার যে আমাদের কালচার সেটাকে অপমান করা হলো। মানে সরকার দেখাতে চাইছে যে দুর্গাপূজা বাংলা আমরা টাকা না দিলে হয় নাকি, এমন একটা আবহাওয়া। এবার এখান থেকে ক্লাবগুলোকে ম্যানেজ করা যাবে, ক্লাবে যারা সদস্য তাদেরকে ম্যানেজ করা যাবে। আর মাঝখানে অনেকগুলো পর্যায় আছে, মানে ক্লাব আর যে টাকাটা পাওয়া যাচ্ছে সেখানে লোকাল কাউন্সিলের একটা ইনভলভমেন্ট আছে, পুলিশ সে তৃণমূলের লোক, থানার ইনভলভমেন্ট আছে সেও তৃণমূলের লোক, এমএলএ এমপি তাদের একটা মানে প্রত্যক্ষভাবে থাকে, যাতে সেই পুজোটা আপনাকে এমএলএ এর ব্যানার লাগাতে হবে কটা, কাউন্সিলর কটা ব্যানার লাগাতে হবে, মানে মুখ্যমন্ত্রী একেবারে রাজনৈতিক কর্মসূচির একটা প্রধান মানে জায়গা তৈরি হয়ে গেছে। একেবারে হ্যাঁ, যেই টাকা থেকে রাজ্য সরকার। কিন্তু ব্যাপারটা যেটা প্রথমেই বললাম যে কোন টাকা খরচা করলে রাজ্যের ভালো হয় সেটা, সেই টাকা খরচা করার কোনো ইন্টেনশন নেই। কোন টাকা খরচা করলে তৃণমূলের ভালো হয় সেই দিকে দেখবেন টাকা চলে আসছে। রাজ্য সরকার ডিএ মামলায় কোর্টে হলফনামা দিচ্ছে যে আমাদের টাকা নেই, আমাদের ভাড়া ভবানি, কিন্তু এদিকে আবার টাকা চলে আসছে। ঠিক আছে, দুর্গাপূজা তো বারবার যেটা বলার যে দুর্গাপূজা তৃণমূল করাচ্ছে, তৃণমূলের জন্যই হচ্ছে তা নয়। কিন্তু তৃণমূলের জন্ম ছিল না, কংগ্রেসের জন্ম ছিল না, দেশ স্বাধীন ছিল না, তবে থেকে দুর্গাপূজা হচ্ছে। আর আমরা কেউ থাকবো না তবু দুর্গাপূজাটা হবে। এই যে দুর্গাপূজার যে রাজনীতি করেন, আপনি গিয়ে দেখুন আজকে জায়গায় জায়গায় দেখবেন যে রাস্তাঘাটে একটা দুর্গাপূজা তৃণমূলের আমলে হয়েছে, যে দুর্গাপূজার একটা কর্পোরেট কালচার হয়ে গেছে। জায়গায় জায়গায় ভিআইপি টিকিটের নামে তোলা, মানে তৃণমূল আর তোলামূল, মানে তোলা থাকবে না, সেখানে কর্পোরেট কালচারের মতো হয়ে গেছে। আপনি যাবেন একটা যারা গরিব মানুষ, যে মাননীয় বলছিলেন না, এখানেও মাননীয় অনুসরণ করলেন মোদিজিকে। গত বছর আমরা শুনেছিলাম যে দুর্গাপূজায় আপনারা ঘুগনি বিক্রি করবেন, পকোড়া বিক্রি করবেন, মানে মোদিজি হিন্দিতে পকোড়া বলেছিলেন, দিদি তেলে ভাজা বলেন। একদম দেখবেন দিদি আর মানে মোদি একদম ভাই। ঠিক আছে, বুঝলাম তুমি কোথাও বলছো, কোথাও নকল হয়তো করেছে, কিন্তু সেটা নয়। কিন্তু আমরা রাজ্যের পার্সপেক্টিভে দিকে দাঁড়িয়ে এটাই বলতে চাইছো যে এই অনুদানগুলোর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। বেশ বেশ, আমরা বুঝলাম। আমি 10 সেকেন্ড অ্যাড করি। এবার প্রশ্ন রাখতে চাই, যখন মা দুর্গার মূর্তি খনন করা হলো, মা সরস্বতীর মূর্তি খনন করা হলো, তখন মাননীয়ার এই ধর্মের প্রতি আবেগ তার কেন জেগে উঠলো? তখন তিনি কেন দেখলেন না আজকে মা দুর্গা মা দুর্গা মা দুর্গা জয় বাংলা তিনি করছেন, তাহলে তখন কেন জয় বাংলা বলতে বলতে তিনি এগিয়ে এলেন না? বাংলায় 1 কোটির উপরে সরস্বতী পুজো হয়, না, কোথাও বাধা সরস্বতী দেওয়া পুজো হয় তো না। রাজনীতি হয়েছে যেখানটা যেটা করা হয়েছে সেটা কলেজগুলোতে হয়েছে তো। কি নিয়ে সমস্যা হচ্ছে? কেউ বলছে উঠোনে করবো, কেউ বলছে পুজোটা কলেজের উঠোনে করবো, কেউ বলছে পুজোটা একতলার ছাদে করবো, কেউ বলছে ফার্স্ট ফ্লোরে করবো। এটা নিয়ে ঝামেলা হয়েছে। পুজো নিয়ে, পুজো বন্ধ করার জন্য কোথাও ঝামেলা হয়নি। পুজোর স্থান নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা, সেটা পুজো বন্ধ করার জন্য নয়। সেই ক্ষেত্রে পুলিশ পিকেট বসানো হয়েছে, যে পুলিশ বলছে আমরা এখন এই সরস্বতী পুজোর পুরনো গন্ডগোল নিয়ে কথা বলে লাভ নেই। তবে এটুকু বলতে পারি রাজুদা, বারবার যে আপনাদের সরকার বা দলের বিরুদ্ধে অভিযোগ, এখানে সরকারের বিরুদ্ধে অভিযোগ যে এইভাবে অনুদান দিলে কিন্তু আলটিমেটলি
বিরোধীদের কাছে প্রশ্ন আসবেই এবং প্রশ্ন তুলবেই যে কেন এই মুহূর্তে এত অনুদান দেওয়া হচ্ছে, যদি না অন্যান্য বাংলার কাজগুলো। মানুষ অনুদান চায় না, বাংলার মানুষ চাকরি চায়, বাংলার আপনারা তো মানুষ বলছে যে আপনারা ক্ষমতায় আসলে 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবেন। চায় না। লকেট চট্টোপাধ্যায় বলছে যে একদম ক্ষমতায় আসলে অনুদান চায় না, মানুষ চাকরি 3000 টাকা চায়। অনুদান দেবেন। বাংলায় তো আছি, লকেট লকেট চট্টোপাধ্যায় কি দিয়েও বিজেপি বাংলায় করে না? আছি। তিনি কি আপনি বিজেপির না আমাদের কথা তৃণমূলের? বলেন না। লকেট মুখ্যমন্ত্রী তো চট্টোপাধ্যায় আমাদের বিজেপির না মুখ্যমন্ত্রী। তৃণমূলের, এটা একটু বলে দিন। বেশ বেশ না, দেখুন লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে এর কোনো তুলনা করে লাভ নেই, সেটা একটা আলাদা উন্নয়নমূলক প্রকল্প। আমার মনে হয় যে অবভিয়াসলি দুর্গাপুজো এমন একটা ধর্মীয় উৎসব বাঙালির কাছে যার অন্য মানে হয়, কিন্তু সেখানে সেই ধর্মীয় পুজোর আড়ালে যদি কোথাও রাজনীতি চলে আসে বা ক্লাবগুলো অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেখানে সরকারেরও ভাবা উচিত যে অনুদান দেওয়া এই মুহূর্তে ঠিক কিনা, বা অনুদান দিলেও তার টাকার পরিমাণটা কতটা দিলে ভালো হয়, যেখানে প্রশ্ন থাকবে না। কারণ পরিসংখ্যান আমরা আগেই বললাম, শুরুতেই দেখিয়েছি, কোথাও না কোথাও কিন্তু প্রশ্ন থাকছে। আমরাও চাই ক্লাবগুলো অনুদান পাক, ছোটো ছোটো ক্লাবগুলো পুজো করুক, সর্বত্র এই অনুদান ছড়িয়ে পড়ুক, সেখানে কোনো রাজনৈতিক রং যাতে না লাগে। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ফিরে আসবো বিজ্ঞাপন বিরতির পর একটা অন্য টপিক নিয়ে সঙ্গে থাকবো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার বিজ্ঞাপনের পর নতুন একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো। অবভিয়াসলি যে সাবজেক্টটা এই মুহূর্তে যেটা গোটা দেশ আলোচনা চলছে এবং বাংলাতেও আলোচনা চলছেই, SIR অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। এবং তা নিয়ে আমরা জানি রোজই পার্লামেন্টে হইচই চলছে, পার্লামেন্টে অচল অবস্থা চলছে, আলোচনাই হচ্ছে না বাদল অধিবেশনে এবারে, কারণ প্রত্যেকটা বিরোধী দল কিন্তু বারবার এটা নিয়ে হই হট্টগোল করছে বা প্রশ্ন তুলছে, কেন এই মুহূর্তে বিহারের নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে, এবং যেখানে ইচ্ছে করে কেন্দ্রীয় সরকারের হয়ে বা বিজেপির হয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কাজ করছে। এবং বাংলায় একটা অন্য পার্সপেক্টিভ ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেখানে বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে বলে বেশ কিছু বাঙালির হেনস্থা হচ্ছে, এবং তার বিরুদ্ধে মমতা ইতিমধ্যেই পথে নেমেছেন। এবং আমরা দেখছি সেটা নিয়েও কিন্তু একটা পদযাত্রা ইতিমধ্যে করেছেন, ভাষা আক্রমণ তিনি অলরেডি করেছেন, এবং বারবার তিনি নিশানা করেছেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, এবং বলেছে একটিও নাম যদি ভোটের লিস্ট থেকে বাদ যায় তাহলে কিন্তু আমরা আন্দোলন আরও দিল্লি পর্যন্ত নিয়ে যাব। এর মধ্যেই বিএলওদের নিয়ে কিন্তু একটা হুঁশিয়ারি ইতিমধ্যে দিয়েছেন, কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ রাজ্যের বুথ লেভেল অফিসারদের ট্রেনিং করার জন্য দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। কেন দিল্লিতে তারা গিয়েছিলেন রাজ্য সরকারকে না জানিয়ে, মুখ্য সচিবকে না জানিয়ে, তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তিনি কয়েকদিন আগে হুঁশিয়ারি দিয়েছেন, এবং এটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা চাপারোতো তৈরি হয়েছে। ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই কিন্তু 2-3টে জিনিস ইতিমধ্যে আপডেট হয়েছে। আজকে যেমন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত দেশের সমস্ত সিইওর কাছে নির্দেশ গিয়েছে যে আপনারা তৈরি থাকুন, খুব শিগগিরই আপনাদের রাজ্যেও SIR হবে। এবং তার পাশাপাশি আরও একটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট এর সঙ্গে অ্যাড হয়েছে বা ছিল, যেটা আগেও ছিল আজকে আবার হয়েছে, সেটা হচ্ছে যে রাজ্যের কাছে, সমস্ত রাজ্যের কাছে বিএলওদের লিস্ট চেয়েছে, অর্থাৎ তালিকা পাঠাতে বলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই হুঁশিয়ারি দেন, তাকে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এই বুথ লেভেল অফিসারদের তালিকা তুলে দিতে হবেই। এবং এই হুঁশিয়ারির পর আজকে রাজ্যসভায়, আমাদের এই মুহূর্তে রাজ্যসভা সাংসদ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যও কিন্তু একটি চিঠি লিখেছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিএলওদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন সেটা নিয়ে রাজ্যসভায় আলোচনা হোক, এবং এই মর্মের নোটিশও হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও এটা নিয়ে একটা এমন
সিচুয়েশন তৈরি হয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বনাম মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের একটা কোথাও চরম সংঘাতের ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই চিঠি আসার পর ইতিমধ্যেই প্রতিক্রিয়া এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি বিএলও অফিসারদের এই হুমকির পর, তার বক্তব্য শুনুন। মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। কোন বিএলও মমতার মনস্কন চেঞ্জ করতে পারবে না, পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারে। শুভেন্দুবাবু বক্তব্য শুনে আমি প্রথম প্রশ্ন রাজীবের কাছে, রাজীব সত্যি যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ম থাকে, আইন থাকে, তাহলে কেন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী বলি তাদেরকে হুঁশিয়ারি দেবেন বা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেবেন যে আপনারা যাবেন না, গেলে পরে একটা ভোটের নাম বাদ দেওয়া হবে না? তাহলে কি তাদের যে কাজ, কারণ এই বুথ লেভেল অফিসারদের হাতেই থাকে সম্পূর্ণ তথ্য যাচাই করা, ভুয়ো তথ্য দেখা এবং সংশোধনের কাজ। যাদের রেকমেন্ডেশন দেন জেলা শাসক এবং তার রেকমেন্ডেশন থেকেই সিও তাদেরকে নিয়োগ করেন, তাহলে এই বিএলও অফিসারদের এরকম প্রচ্ছন্ন হুমকির মানে কি? যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরকম নিয়ম রয়েছে, তাহলে এটা তো অন্যায়, কোথাও না কোথাও তো ভয় দেখানো। রাজুবাবু, ইলেকশন কমিশনকে সামনে রেখে দিল্লি ইলেকশনে যেভাবে স্ক্যাম করেছে ভারতীয় জনতা পার্টি, মহারাষ্ট্রে ইলেকশনে বলছি সেটাই বলছি, মহারাষ্ট্র ইলেকশনে যেভাবে স্ক্যাম করে জিতেছে ভারতীয় জনতা পার্টি, সেই জিনিসটা ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্ক্যামটা কি? স্ক্যামটা হচ্ছে দিল্লির ভোটার লিস্টে দেখা যাচ্ছে বিহারের লোকের নাম, দিল্লির ভোটার লিস্টে বিহারের লোকের নাম, বিহারে ভোট দিচ্ছে, দিল্লিতে ভোট দিচ্ছে। 1 কোটি 1.5 কোটি করে এক এক জায়গায় ভোটার লিস্টের নাম বাড়ানো হয়েছে। সেই ভোটারের কোনো অস্তিত্ব নাই, অন্য রাজ্যের ভোটার অন্য জায়গায়। বাংলাতেও একই জিনিস করেছিল। এই যে ইলেকশন স্ক্যাম, এই স্ক্যামটা করে যেভাবে এসআইআর হলে কি হয় রাজু, এসআইআর হলে কি হয় তা তো নিশ্চয়ই আপনি বিহারে দেখতে পেয়েছেন যে বিহারে ইতিমধ্যেই প্রায় 56 লক্ষ ভুয়ো ভোটার বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে 20 লক্ষ মৃত আছে, 22 লক্ষ মাইগ্রেট করে অন্য জায়গায় চলে গেছে, কিছু লোককে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে সেখানে অন্য ভুয়ো ভোটার আসবে কি করে? এই কাজটাই তো নির্বাচন কমিশন করতে চাইছে, এরপরে বাংলাতেও হবে। এই যে ভুয়ো ভোটারের গল্প ফেদে যেটা করতে চাইছে, আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে। নরেন্দ্র মোদী আমাদের দুর্গাপুরের ভাষণে বলেছিলেন যে প্রত্যেকটা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সংবিধান অনুযায়ী তারা দেশ থেকে তাড়াবে। আমরা চাই সমস্ত অনুপ্রবেশকারীকে তাড়াক, কিন্তু সমস্যা হলো অনুপ্রবেশকারী কারা? যারা অনুপ্রবেশকারী 1952 সাল 14ই আগস্টের পরে যারা যারা উইদাউট পাসপোর্ট ভিসাতে ভারতে এসেছে, তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী এবং তারা দীর্ঘদিন ধরে 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ভারতে ভোট দিচ্ছে। তার মানে এত বছর ধরে ভোট দিয়ে এতগুলো সরকারকে গঠন করার পরে আজকে নরেন্দ্র মোদীর মনে হচ্ছে 2024 ইলেকশনের আগে এটা মনে হয়নি যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। আপনাকে মনে করিয়ে দিই, স্মরণ করে দিই, আজকে গতকাল ধরা পড়েছে শান্তা পাল, বিক্রমপুর অর্থাৎ টালিগঞ্জের ওখান থেকে একজন ভদ্রমহিলা, যিনি বাংলাদেশের একজন অভিনেত্রী, এখানে এসছেন। তার ভুয়ো আধার কার্ড, তার প্যান কার্ড, তার ভোটার কার্ড সব আছে। বর্ধমানের ঠিকানায় তার আধার কার্ড তৈরি হয়েছে, সেই অনুযায়ী তার প্যান কার্ড তৈরি হয়েছে। তাহলে এরকম লোক যদি কলকাতা শহরে থাকে, আর প্রত্যেক দিন তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায়, আমরা দেখতে পাচ্ছি সীমান্ত লাগোয়া জেলায় প্রত্যেক দিন কেউ না কেউ বাংলাদেশি ধরা পড়ছে অনুপ্রবেশ করে, তাহলে এটা অন্যায় কোথায়? আজকে গুজরাটে বাঙালি সনাতনী হিন্দু, মানে বিজেপির ভাষায় বলছে বাঙালি সনাতনী হিন্দু, অরূপ জানা, সুবীর হাজরা, সোমনাথ দাস, তপন আদক, লক্ষ্মীকান্ত দে, রবি সাহা, বুদ্ধদেব সাহা সহ 13 জন বাঙালি হিন্দু যারা ভারতীয়, তাদেরকে বাংলাদেশি বলে ধরে বাংলাদেশে পাচার করা চক্রান্ত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে সেই ইয়েতে ভণ্ডুল করে দিয়েছে। অর্থাৎ বাঙালি, হিন্দু, মুসলমান আপনি বলছেন বিজেপি বাংলা বিরোধী। বেশ, রিমা দেবী, বিজেপি বাংলা বিরোধী, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে হুঁশিয়ারি দিতে পারেন, সেটা বিএলও হোক, কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোক বা কেন্দ্রীয় সরকার হোক। রিমা দেবী, আপনার উত্তর। ব্যাপারটা হচ্ছে মাননীয়া নিজের মতন একটা এসআইআর করে ফেলেছিলেন। মাননীয়া ভেবেছিলেন এটা হচ্ছে স্পেশাল ভোটার্স ইনকাম রিসোর্স,
ঠিক আছে, মানে মাননীয়া ভেবেছেন যে এরম ভাবেই আমরা অনুপ্রবেশকারীগুলোকে নিয়ে আসব এবং আমার ভোটের পরিসংখ্যান বাড়িয়ে যাব এবং রাজত্ব চালিয়ে যাব এবং বেঙ্গল মিন্স বিজনেস এই করতে করতে আগামী দিনে এই পুরো রাজ্যটাকেই খেয়ে শেষ করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এসআইআর কমিটি কিন্তু বিজেপি নিয়ে আসেনি। মানে ম্যাডাম, আমি তো SIR তাও full অনেক form আগে কি? বলেছি। ম্যাডাম, এসআইয়ের ফুল ফর্ম কি? এসআইআর ফুল ফর্ম আপনি জানেন তো? স্পেশাল আপনি না, ইন্টেনসিভ এখন তো নতুন রিভিশন। নতুন আরে আপনি নামকরণ বলুন হয়েছে না। অভিষেক। আরে আপনি বলুন অভিষেক এসআইয়ের ফুল ব্যানার্জি ফর্ম। নতুন গুগল নামকরণ না ঘেটে বলুন। কিন্তু মাননীয় গুগল না ঘেটে বলুন না, মুখ্যমন্ত্রী গুগল না ঘেটে বলুন। এসআইয়ের ফুল ফর্ম জানেন কি? এসআইআর ফুল ফর্ম কি? এরকম বলতে বলছি, হবে। এটা তো আরে special বাবা, interest বলুন না, of আপনাদের নামটা India। বলুন না, silent। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনি শিখে নিন। দিচ্ছি তো। স্পেশাল আমি তো ইন্টেনসিভ আপনাকে শিখিয়ে রিভিশন। দিচ্ছি। এবং এসআইআর মানে হচ্ছে যে কোনো মৃত ব্যক্তি, কোনো ডুপ্লিকেট ব্যক্তি, কোনো এটা ফলস ব্যক্তি এবং কোনো শুভেন্দু চিরকুটে লেখা কথা বলছেন আপনি। আপনার voter এসআইআর list থেকে এসআইআর সরানো নোটিশটা হবে। পড়েননি। আপনার এসআইআর কাছে নোটিশটা আপনার পড়া নেই। আছে। শুভেন্দু চিরকুট লিখে যে যেটা পাঠিয়েছে ব্যক্তি মারা গেছে ভারতবর্ষের বুকে সে আর অবস্থিত নয়, বাংলার বুকে সে অবস্থিত নয়, সেই ব্যক্তির ভোটারের নামে আপনার ছাপ্পা ভোটটা যাবে না। তার আরে অসুবিধা বাবা, হচ্ছে। এসআইআর মানে আপনার মৃত Duplicate ব্যক্তি দুটো ভোটার নয়। জায়গায় যদি তার আচ্ছা, থাকে, আচ্ছা, তাহলে একটা এসআইআর জায়গায় তৃণমূলের এসআইআর ফুল ছাপ্পা ফর্ম বেশ ভোট বলে বেশ রাখি। বেশ বেশ, ছেড়ে দিন ওনার কথা বলুন। তো উনি কি জানেন না এসআই উনি জানেন? আপনারা অন্য নাম দিয়েছেন, সাইন্টিফিক রিং বলে আপনারা এখন চালিয়ে দিচ্ছেন। তাদের আপনি দেখে নেবেন। আজকে যারা সরকারি চাকরি পেয়েছে তাকে মমতা ব্যানার্জি চাকরি দেয়নি। আরে আপনারা বাংলা বিরোধী, আপনারা কথা বলবেন না। বাংলা বাঙালি বিরোধী। বেশ। আপনারা কেতন। গুজরাটের দালাল। কেতন কেতন গুজরাটিদের কেতন, দালালি বেশ করেছেন আপনারা। বেশ বেশ বিষয়টা কেতন, হ্যাঁ। এই যে বিষয়টা আসছি রিমা দেবী, আসছি রিমা দেবী, আসবো কেতন। বসে একটি মহিলার সাথে একদম এই আরে মহিলা বিষয়টা গুজরাটের হয়ে কথা বলে কি করবো? বেশ, রাজুবাবু আপনি একজন বাঙালি আপনি মহিলা রাজুবাবু থামুন। দালালি করবে। বাইরে থেকে উনি বলছেন। বেশ, রিমা দেবী আপনার কাছে আসবো, রিমা দেবী আপনার কাছে আসবো। কেতন, এই বিষয়টা সূত্রপাত হচ্ছে মহারাষ্ট্র ইলেকশন যখন লোকসভা ভোটে কংগ্রেস আসছি, সরকার আসছি, alliance আসবো, partner আসবো। হ্যাঁ, মহারাষ্ট্রে বিপুল লোকসভা ভোটে বিপুল ভোটে মানে বিপুল জয় পাওয়ার পর পাকিস্তানি বিজেপি যখন হিন্দু অধিকারী নিতে তার বলছে কয়েক মাসের ব্যবধানে বেশ বেশ এভাবে কি করে বলবো? রিমা দেবী আপনার কাছে আমি আসবো। রিমা দেবী আপনার প্রশ্ন উত্তর আমি নেব, 1 মিনিট। অন্য বক্তব্য রাখছেন। কেতন, চট করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মহারাষ্ট্র থেকে এটা শুরু রিগিংটা। এসআইআর যেটা হচ্ছে তার নাম বলা যেতে পারে স্পেশাল ইন্টেনসিভ রিগিং। তো এটা করা হচ্ছে কারণ অভিষেকের মহারাষ্ট্র ভাষ্য দেখেছে আপনি বলছেন কেন? অভিষেকের ভাষ্য আপনার দল কেন বলছে? ডিভিশন না এটা অভিষেক তো এরা পরে কপি করেছে। রাহুল আপনারা গান্ধী ইন্ডিকেটরের কথাই মহারাষ্ট্র বলছেন একসঙ্গে, যেহেতু আপনারা পার্লামেন্টে একসঙ্গে রাহুল গান্ধী বিরোধিতা করছেন। রাহুল গান্ধী সর্বপ্রথম মহারাষ্ট্র ইলেকশনের পর থেকেই বলছেন যে ইলেকশন কমিশন এখন বিজেপির ইডি সিবিআই এর মতো একটা বিজেপির Agency। একটা অ্যালায়েন্স পার্টনার হয়ে গেছে। এবার এখানে যেটা চলছে, বিহারে যেটা চলছে সেটা টিকবে না। আমি আপনার কথা মিলিয়ে নেন, 1 মাস হোক 2 মাস হোক 3 মাস হোক, কোর্ট এটাকে বাতিল করে দেবে। কারণ এটা বিজেপি গাজওয়ারি আর একেবারে যাইছে তাই আরবিটারিলি করছে। এবার যেটা বিষয়টা হচ্ছে, যেটা করা হচ্ছে তার সাথে একটা বাংলাদেশে একটা গোলমেল দেখানো হচ্ছে। মানে বিজেপির প্রশাসন বাংলা ভাষী আর বাংলাদেশিকে গুলিয়ে ফেলছে বা হয়তো ইচ্ছাকৃত ভাবেই বাঙালিদেরকে হেনস্থা করছে। তাহলে এরা মানে ওদের বক্তব্য যদি ইচ্ছা করে হেনস্থা করতে পারে, যারা বাংলাভাষী বলে তাদের সন্দেহ আছে যে যারা শরণার্থী সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বেশ, বলতেন কেতন রিমা দেবী আসবো আপনার কাছে। কেতন, শেষ করো। বেশ 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 সবাই নয়। বেশ, কেতন। মানে বিজেপির বক্তব্য হচ্ছে, দেখো আমি কারো মাঝখানে বলিনি, এভাবে ডিস্টার্ব করো, আমি বাইরে থেকে আছি। ব্যাপারটা হচ্ছে যে বিজেপির বক্তব্য হচ্ছে যে যারা বাংলা বলে তারা বাংলাদেশী হতে পারে, তাহলে ভেরিফাই করতে হবে। তাহলে আপনারা এই যে বাংলা থেকে মন্ত্রী করেছেন, নিশীথ প্রামাণিক হোক বা শান্তনু ঠাকুর হোক বা সুকান্ত মজুমদার হোক, তাদের কি ভেরিফিকেশন করেছেন যে তারা বাংলা ভাষী না বাংলাদেশী? আচ্ছা, আমার যতটুকু মনে হয় যে এদের মানে বিজেপি এদের উপরে সন্দেহ আছে। নিশীথ প্রামাণিক বলুন বা যারা বাংলা থেকে যে মন্ত্রীগুলো করছে, এই জন্যই এদেরকে কিন্তু ফুল মন্ত্রী করেনি কাউকে, কারণ এদেরকেও সন্দেহ করে যে হয়তো এরাও বাংলাদেশি, তাই তাদেরকে হাফ মন্ত্রী করে রেখেছে। তাহলে এই প্রশ্নটা আমার বিজেপির কাছে রইল যে যদি যাচাই করতেই হয় তাহলে প্রধানমন্ত্রী আগে যাচাই হোক না, যে দেশের প্রধানমন্ত্রী যে আছে আচ্ছা, স্পেশাল বিশেষ নিবিড় সংশোধনের কাজটা নির্বাচন কমিশন করে। নির্বাচন কমিশন একটা অটোনোমাস বডি। বেশ বেশ
বেশ, আমি ইতি দেখা যাবো, আসবো রিমা দেবী আসবো, বেশ, কেতন আসবো, পরে আসবো। ঠিক আছে, আচ্ছা আমি একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কেতনকে আমি ছাড়ছি। হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে দেখুন মূল বিষয়টা কোথায় হচ্ছে। মূল বিষয়টা দুজনেই এমনভাবে চিৎকার করছে, তৃণমূল আর বিজেপি, মনে হচ্ছে যে নির্বাচন কমিশনটা বিজেপির পার্টি অফিস, আর হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে এই অঞ্চলে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের হয়ে এজেন্ট হিসেবে কাজ করছে। মূল বিষয়টা না, এসআইআর নিয়ে কোনো সমস্যা বামপন্থীদের কাছে নেই। বামপন্থীরা চাইছে যে ভোটার লিস্টটা পূর্ণাঙ্গভাবে 2002 সালে হয়েছিল, সেখানে দাঁড়িয়ে কোনোদিনই হয়নি। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে, নির্বাচন কমিশন যেই মুহূর্তে বলেছে আমি আধার কার্ড মানবো না, সেইখানে দাঁড়িয়ে সমস্যা হয়েছে। এবং আধার কার্ড মানবো না কোর্টে বলছে, এবং তার সাথে এটা বলছে যে আধার কার্ড যার আছে সে নাগরিক নয়, এটা বলবো না, কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে আমি আধার কার্ডকে মানবো না। অর্থাৎ দুরকম নাগরিক তৈরি হবে, একটা হচ্ছে উইথ ভোটার কার্ড একটা নাগরিক, আর একটা উইথ আধার কার্ড একটা নাগরিক। এই দ্বিচারিতা বন্ধ করবার জন্য আমরা সুপ্রিম কোর্টে বলেছি, এবং সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, সঠিকভাবে দিয়েছে যে আপনাকে আধার কার্ড এই মুহূর্তে মান্যতা দিতে হবে। যখন আধার কার্ড নিয়ে আপনার সমস্যা হবে সেটা পরে। এক, দুই হচ্ছে যে মূল সমস্যাটা কোথায়, মূল সমস্যা হচ্ছে ভোটার লিস্ট পুরোভাবে ছাঁটাই বাছাই করার। ফর্ম নাম্বার 7 যে কেউ গুগলে গিয়ে সার্চ করতে পারেন। 7 নম্বর ফর্ম হচ্ছে আমার অধিকার, আমি অবজেকশন করব, অমুক ভোটার, তাকে আমার মনে হচ্ছে যে সে এইখানে সঠিকভাবে এখানে থাকেন না, এখানে করেন না, আমার নাম দিয়ে আমি 7 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার ইলেকশন কমিশনকে দেব। আমরা বামপন্থীরা বারবার করে ইলেকশন কমিশনকে দিয়েছি যে এই গুচ্ছ ভোটার, এদেরকে দেখুন, একজন বামপন্থী কর্মীকে আপনি যখনই জিজ্ঞেস করবেন ভোটার লিস্ট আপনাকে বলতে হবে না, ভোটার লিস্টটা শুধু ফেলে দেবেন। প্রত্যেকটা মানুষ কোন বাড়িতে কে থাকে না থাকে নিবিড় যোগাযোগ। তাহলে সেই বিএলওদেরকে হুঁশিয়ারি দিচ্ছে তো, সেই বিএলওদেরকে ওই জায়গাটা বলছি, এবং সেইখানে দাঁড়িয়ে ইন্টেনসিভ রিভিশন করুন, ইন্টেনসিভ রিভিশন করে দয়া করে বামপন্থীদের তৈরি করা বামপন্থীদের যে ফর্মগুলো সেগুলোকে মান্যতা দিয়ে রিভিশন করুক, আমাদের কোনো আপত্তি নেই। দুই হচ্ছে যে ভোটার কর্মী, ব্লক লেভেল অফিসার এবং ব্লক লেভেলের যারা কর্মীরা, এই যে বলেছে হাজার গেল কি করে, উইদাউট দ্য কনসেন্ট অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এই 1000 জন প্লেনে করে দিল্লি যেতে পারে না। অর্থাৎ রাজ্য সরকার জানতো, রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মচারী জানতো যে তাদেরকে পাঠানো হচ্ছে। এই ব্লক লেভেল অফিসার কারা হচ্ছে, দেখবেন স্কুলের টিচার, অমুক রাজ্য সরকারের কর্মচারী, তাদেরকে জোর করে কিন্তু ওই ইলেকশন কমিশনের যে পোর্টাল আছে তাদের নাম এন্ট্রি করতে বলেছে। তারা নাম এন্ট্রি করার পরেই কিন্তু ইলেকশন কমিশন চিঠি পাঠাচ্ছে। এমনকি চিঠিতে যদি কেউ মানে আপনার ওয়ার্কশপে না যায় তাকে শোকজ করা হচ্ছে। ব্লক লেভেল অফিসারদের সমস্যা কি জানে, তারা হচ্ছে শাখের করাতের মতো, এই সরকারি কর্মচারীদের অনেকটা শাখের করাতের মতো। আপনি সুন্দরবন থেকে ভবানীপুরে এসছেন কাজ করতে, আপনাকে ভবানীপুর অঞ্চলে কিংবা ডায়মন্ড হারবার অঞ্চলে আপনাকে ব্লক লেভেল অফিসার করা হলো, আপনি জায়গা চেনেন না, বোঝেন না, সেখানে আপনার ভাষাগত সমস্যা হতেই পারে। আপনি ওখানে দাঁড়িয়ে যা পাচ্ছেন এবং স্ট্যাটিস্টিক্স মিশিয়ে আপনি ওখানে নাম মানুষের কাছে ভাষাগত সমস্যা কি বলছেন দাদা? নির্বাচন কমিশনের সেই যদি নিয়ম না মানে তার বিরুদ্ধে শাস্তিও হতে পারে। হ্যাঁ, এবং সেইখানে দাঁড়িয়ে এই যে নির্বাচনের সময় যে সরকারি কর্মচারীরা যান, তারা মানে অনেকে না, মানে আগে কি হতো বলুন তো, আগে খুশি হতো যে আমার ভোটের ডিউটি পড়েছে, এখন আতঙ্কে ভোগে সে নয় তার পরিবারের সবাই। কি করে এই যে নিরাপত্তার গ্যারান্টিটা কে দেবে? এই নিরাপত্তার গ্যারান্টি কিন্তু রাজ্য সরকারও দিচ্ছে না, কেন্দ্র সরকারও দিচ্ছে না, শুধু বলছে তোমরা কাজটা করে চলে আসো, কাজটা করে আমাকে রিপোর্ট জমা দাও। রিপোর্ট না জমা দিলে, যেহেতু সে সরকারি কর্মচারী, তার মাইনা সরকারের হাতের মুঠোয়, অর্থাৎ সরকার থ্রেট করছে তুমি যদি ঠিক করে কাজ না করো তোমার মাইনা আমি স্টপ করে দেবো। তাহলে এইরকম পরিস্থিতিতে এই সরকারি কর্মচারীদের কথা কিন্তু কেউ বলছে না, না তৃণমূল বলছে না বিজেপি বলছে। আর সবচেয়ে মারাত্মক যে কথা, সবচেয়ে মারাত্মক কথা শুভেন্দু অধিকারী বলে কি করে যে এই ধর্মের মানুষের বাইরে সবাইকে পার করে দেবো। এইখানে দাঁড়িয়ে কারা থাকবে না থাকবে, অবৈধ যদি বারবার করুন, অবৈধ এবং অনুপ্রবেশকারী, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে যে কেউ হতে পারে, অবৈধভাবে যদি কেউ ঢুকে থাকে তাকে অবভিয়াসলি বার করো। সে যদি শ্রীলঙ্কায় দাঁড়িয়ে তামিল ভাষায় কেউ কথা বলে, সে যদি অবৈধ ঢুকে থাকে তাকেও বার করো, কিন্তু সরাসরি ভাবে বার করো। শুভেন্দু অধিকারী ওই ছাগলের তৃতীয় ছানার মতো ওই কথা বললে। রিমা দেবী বলুন, প্রোগ্রাম শেষ করুন।
আপনাদের রাজনৈতিক পরিভাষাই পাল্টে গেছে, কেউ ছাগল বলছেন, কেউ দালাল বলছেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন তো, ভারতবর্ষের আদর্শ নিয়ে যারা রাজনীতি করতেই আসেনি, যারা ভিনদেশ থেকে আদর্শ নিয়ে আসে, তাদের মুখে এই কথা থেকে বেশি আর কিছু মানায় না। তাদের মুখে আজ থেকে বেটার কিছু বলা শোনায় না। আপনারা আগে নিজে মানুষ হন, তারপরে তো আগে শুরু করছেন। আমার হাতে আর সময় নেই, সময় নেই, বেশ শেষ শেষ শেষ, আর নয় আর নয়, বেশ বেশ, আমার সময় শেষ, আমার সময় শেষ। বেশ, হিমা দেবী, অনেক ধন্যবাদ, আমার সময় শেষ। আমি এটুকুই বলতে চাইছি যে একদম ঠিক বলেছেন রিতেশ দা, শাখের করাত, অর্থাৎ একদিকে নির্বাচন কমিশন, একদিকে স্টেট গভর্নমেন্ট, আর একদিকে বিরোধী দলগুলোর চাপ, সব মিলিয়ে একেবারে মানে মানে শাখের করাতের অবস্থা কোন দিকে যাবে। কিন্তু এই বুথ লেভেল অফিসারদের হাতেই কিন্তু তথ্য যাচাই করা বা সংশোধনের আসল কাজটা হয়। অর্থাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটা তো বিএলও অফিসাররাই করবে এবং তারপরে ইয়েরাও করবে। কোথাও মনে হয় এদের সেই স্বাধীনতা দেওয়া উচিত, নিরাপত্তা দেওয়া উচিত, তারা তাদের নিজের কাজটা ঠিক মতন করতে পারে যদি এসআইআর হয়। কারণ আগামী দিনে এই বাংলাও তো এসআইআর আসবে, অর্থাৎ সেই বুঝিয়ে নোটিফিকেশন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় ইলেকশন কমিশন। অর্থাৎ আমাদের নজর থাকবে আগামী দিন এই এসআইআর বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে আসার পর বিএলওদের কী অবস্থা হয়, এদিকে আমাদের নজর থাকবে। আজকে অনুষ্ঠান এখন আমরা শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য। আপনাদের দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য